স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ স্যার স্যার ভালো আছি। আসসালামু আলাইকুম। স্যার আলহামদুলিল্লাহ। স্যার আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি অবস্থা, পড়াশোনা করতেছেন আপনারা? জি স্যার, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা এই পর্যন্ত কি কি করছি বলতে পারবেন? স্যার আমরা প্রমাণের দায়িত্ব কাকে বলে, প্রমাণ হচ্ছে কোন মামলার প্রমাণের দায়িত্ব কার উপর বর্তায়। অবৈধ সন্তানের চূড়ান্ত প্রমাণের দায়িত্বের পরিবর্তন বা অভিযুক্ত ব্যক্তির উপর প্রমাণের দায়িত্ব স্যার। আচ্ছা, আর আজকে কি করব বলছিলাম? আজকে কি করব বলছিলাম? স্যারের সাথে সবাই রেফারেন্স করে। আজকে আমরা কি করব বলছিলাম? আমার কথা কি শুনতে পাচ্ছেন? আজকে আমরা কি করব বলছিলাম? এটা আসলে স্যার ভুলে গেছেন? মৃত্যুকালীন ঘোষণা নিয়ে মৃত্যুকালীন ঘোষণা নিয়ে আমরা করব বলছিলাম। ইনশাল্লাহ আগামী ক্লাসে জনশ্রুতিমূলক একটা নিয়ে আমরা আগামী ক্লাসে আমরা জনশ্রুতিমূলক সাক্ষ্য নিয়ে পড়বো ইনশাল্লাহ। তাইলে আজকে পড়বো আমরা মৃত্যুকালীন ঘোষণা। মনে রাখবেন, মৃত্যুকালীন ঘোষণা, জনশ্রুতিমূলক সাক্ষ্য প্রায় কাছাকাছি টপিক। আর তার ব্যতিক্রম হচ্ছে আপনার মৌখিক সাক্ষ্য সবসময় প্রত্যক্ষ হবে। এই নীতি হচ্ছে এইসবের ব্যতিক্রম। তাইলে মোটামুটি আমরা যদি একটা টপিক করি, অন্যান্য টপিক গুলো আলাদাভাবে বোঝা যায়। মৃত্যুকালীন ঘোষণা, জনশ্রুতিমূলক সাক্ষ্য আর বলছিলাম মৌখিক সাক্ষ্য সবসময় ডিরেক্ট হবে, প্রত্যক্ষ হবে। প্রথম দুইটা আপনার একটার সাথে আরেকটা মিল আছে। মৃত্যুকালীন ঘোষণা আর জনশ্রুতিমূলক সাক্ষ্য দোনোটা প্রায় কাছাকাছি টপিকস। একটা পড়লে আরেকটা খুব ইজিলি বোঝা যায়। আর মৌখিক সাক্ষ্য ডিরেক্ট হবে, প্রত্যক্ষ হবে, এটা হচ্ছে তার বিপরীত কথাবার্তা। মৃত্যুকালীন ঘোষণা, জনশ্রুতিমূলক সাক্ষ্য এগুলোর বিপরীত কথাবার্তা হচ্ছে আপনার মৌখিক সাক্ষ্য প্রত্যক্ষ হবে, ডিরেক্ট হবে। এরপর হচ্ছে কি, এই জনশ্রুতিমূলক সাক্ষ্য এটার স্পেশাল কোনো সেকশন সাক্ষ্য আইনে নাই। বিভিন্ন সেকশনে এই জনশ্রুতিমূলক সাক্ষ্যের কথাবার্তাগুলো ভিন্ন ভিন্ন ভাবে বলছে। তবে মৃত্যুকালীন ঘোষণা যেটা, এটার স্পেশাল সেকশন আছে।
মৃত্যুকালীন ঘোষণা যদি একেবারে স্পেসিফিক ভাবে বলা হয় তাহলে 32-এর একটা বলা হয় মৃত্যুকালীন ঘোষণা। আপনার সেকশন 32 যেটা আছে এটার 1 নাম্বারটাকে বলা হয় মৃত্যুকালীন ঘোষণা। এরপরে জনশ্রুতিমূলক সাক্ষ্য বিভিন্ন সেকশনে এটার ইঙ্গিত আছে। আর মৌখিক সাক্ষ্য প্রত্যক্ষ হবে, ডিরেক্ট হবে, সেটা বলছে 59 নম্বর সেকশনে নাকি 60 নম্বর সেকশনে, 60-এ মৌখিক সাক্ষ্য ডিরেক্ট হবে, এটা বলছে আপনার 60 নম্বর সেকশনে। এই যে তিনটা কথা আপনাদেরকে একসাথে বলার উদ্দেশ্য হচ্ছে যাতে আমরা মোটামুটি এই 3টা টপিকসে 2টা ক্লাসে শেষ করে দিতে পারি। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, নিজেরা একটু পড়াশোনা করবেন, তখন আমি যখন আলোচনা করব আপনারা সহজে এই জিনিসগুলো ধরে নিতে পারবেন। আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার, যাচ্ছে স্যার। হ্যাঁ, তাইলে মনে করেন এই যে 3টা টপিকস বলে দিলাম, আপনারা আমার আলোচনা শোনার পরে নিজেরাও একটু এই 3টা টপিকস নিয়ে পড়বেন। সাক পয়েন্ট কিন্তু বুঝলে মজা হয়, এবং এটা একটু নিজের আইডিয়া থেকেও কিছু জিনিস লিখতে হয়। স্পেসিফিক সব কথাবার্তা গোছানো সাজানো আইনের মধ্যে বলা নেই। এখন আমরা তো সবাই বাঙালি হিসাবে এই কানাকানি শব্দটা বুঝি। কানাকানি জিনিসটা কি? একজনের কাছ থেকে কিছু শুনে আরেকজনকে কিছু বলা। রাহেন ভাইয়ের থেকে আমি শুনছি, আমি কি করছি আপনাদেরকে বলতেছি, বা যে কোনো একজনকে বলতেছি, তাইলে এটা হচ্ছে কি কানাকানি। এই জনশ্রুতিমূলক সাক্ষ্য আর মৃত্যুকালীন ঘোষণা অনেকটা কানাকানির মতো, যদিও বা মৃত্যুকালীন ঘোষণার সাক্ষ্যগত মূল্য জনশ্রুতিমূলক সাক্ষ্যের চাইতে অনেক বেশি। এখন মৃত্যুকালীন ঘোষণায় কি বলে আপনার 32-এর 1 নম্বর সেকশনে এই মৃত্যুকালীন ঘোষণা নিয়ে ওখানে কি বলে, মূল আইনে কি বলে মৃত্যুকালীন ঘোষণা সম্পর্কে, এটা আগে আমরা একটু দেখে নিই। ওখানে সেকশনটার হেডলাইনে হচ্ছে মৃত কিংবা নিখোঁজ ইত্যাদি ব্যক্তি কর্তৃক প্রাসঙ্গিক ঘটনা সম্পর্কে বিবৃতি, যে সমস্ত ক্ষেত্রে প্রাসঙ্গিক। তো হেডলাইনে আপনার মৃতর কথা বলছে, প্রথমে নিখোঁজের কথা বলছে, তারা যে বিবৃতিগুলো দিবে সেগুলো কোন ক্ষেত্রে প্রাসঙ্গিক হবে। এখন মনে রাখবেন এই সেকশন আমি মনে রাখতাম যে 4 ব্যক্তির বিবৃতি যে সমস্ত ক্ষেত্রে প্রাসঙ্গিক। 32 নম্বরে 4 ধরনের ব্যক্তির কথা বলা আছে। এই 4 ধরনের ব্যক্তি পরবর্তীতে 8টা ক্ষেত্রের কথা বলে, সে 8টা ক্ষেত্রে আপনার প্রাসঙ্গিক হয়। তাইলে একসাথে আমরা মূল জিনিসটা এই সেকশনে যে জিনিসগুলো বলে সেগুলো মোটামুটি 2-3টা শব্দে আমরা আয়ত্তে নিয়ে নিতে পারি। সেটা কি? 4 শ্রেণীর ব্যক্তির বিবৃতি 8টা ক্ষেত্রে প্রাসঙ্গিক। সেই 4 শ্রেণী কারা? আপনার যদি মৃত্যুর কারণ সংশ্লিষ্ট কোনো কথাবার্তা মৃত লোকে বলে যায়, যেটাকে আইনের ভাষায় বলা হয় ডাইং ডিক্লারেশন বা মৃত্যুকালীন ঘোষণা। এরপরে বলতেছে সাধারণ কার্যক্রম পরিচালনার সময় আপনার ওই একটা তো মৃত ব্যক্তি গেল, এরপরে হচ্ছে 2 নম্বর পয়েন্ট হচ্ছে আপনার যাকে হাজির করা
খুঁজে পাওয়া যায় না। যাকে কি করা যাবে না? খুঁজে পাওয়া যাবে না। মৃত কিংবা যাকে খুঁজে পাওয়া যাবে না। তিন নম্বরও হচ্ছে আপনার সাক্ষ্য দেওয়ার অযোগ্য হয়ে পড়েছে। কি হয়েছে আপনার? এই ব্যক্তি সাক্ষ্য দেওয়ার অযোগ্য। সাক্ষ্য দেওয়ার অযোগ্যকে কেউ বলতে পারবেন? মানে স্যার বয়স বেশি হওয়ার কারণে যেটা আর কি, মানে স্যার পাগল কিংবা অন্য কিছু এরকম কিছু হবে স্যার? না, মনে রাখবেন, সাক্ষীর যোগ্যতা হিসাবে বয়সের কোনো কথাবার্তা সাক্ষ্য আইনে বলা নেই। সাক্ষ্য আইনে যোগ্য সাক্ষী আর অযোগ্য সাক্ষীর সীমারেখাটা টানছে শুধুমাত্র দুইটা কথা দিয়ে। যিনি আদালতের প্রশ্ন বুঝে উত্তর দানে সক্ষম, উনি হচ্ছেন যোগ্য সাক্ষী। কি করতে হবে? আদালতে যে প্রশ্ন করবে সেই প্রশ্ন বুঝে সেই সম্পর্কে উত্তর দিতে পারবে, সে হচ্ছে যোগ্য সাক্ষী। আর যে পারবে না সে অযোগ্য সাক্ষী। আমরা আপনার ওই সাক্ষী হিসাবে 6 বছরের শিশু, বোবা সাক্ষী, তারপরে কি জানি বলে যে বয়স্ক সাক্ষী, ওই বিশেষজ্ঞ সাক্ষী, যাই বলবে বলুক, মূল কথা হচ্ছে আপনার যে প্রশ্ন বুঝে উত্তর দান সক্ষম, উনি হচ্ছেন যোগ্য সাক্ষী। সাক্ষীর যোগ্যতাই হচ্ছে এটা। আর অযোগ্য বলতে বোঝাচ্ছে আপনার যিনি প্রশ্ন বুঝে উত্তর দিতে পারে না, সে হচ্ছে তাইলে কি অযোগ্য সাক্ষী। মনে রাখবেন, একটা প্রশ্ন যখন লিখবেন তখন আপনাকে প্রত্যেকটা শব্দ, কি পয়েন্ট যেগুলো আছে এগুলো মনে রাখতে হবে। এইগুলো আমরা যে ছোটবেলা বাক্য রচনা করতাম, আইনের ক্ষেত্রে ঠিক সেম। আপনার সেই শব্দগুলো দিয়ে আমাকে বিস্তারিত জিনিসটা ফুটাই তুলতে হবে, লিখতে হবে। তাইলে প্রথমে কে? মৃত ব্যক্তি, তারপরে হচ্ছে নিখোঁজ, যাকে খুঁজে পাওয়া যায় না। 3 নম্বরে হচ্ছে সাক্ষ্য দিয়ে অযোগ্য। 4 নম্বরে হচ্ছে যাকে হাজির করা, এটা একটু লম্বা কথাবার্তা। সময় ও ব্যয় সাপেক্ষ, সংশ্লিষ্ট মামলার পরিস্থিতি বিবেচনায় আদালতের মতে তাও যৌক্তিক, সেরূপ ব্যক্তি লিখিত বা মৌখিক বিবৃতি নিম্নলিখিত 8টা ক্ষেত্রে প্রাসঙ্গিক হবে। শ্রেণীর ব্যক্তির মৃত, নিখোঁজ, সাক্ষ্য দেওয়ার অযোগ্য, তারপরে হচ্ছে যাকে সাক্ষী হিসেবে উপস্থিত করা, ব্যয়বহুল, সময় সাপেক্ষ, মামলার ঘটনার প্রাসঙ্গিক সম্পর্কে আদালতে ধারণা করে নাকি এটা তাকে উপস্থিত করা অপ্রাসঙ্গিক। অথবা এই ধরনের একটা কথাবার্তা বলে, যিনি আপনার সরকারি দায়িত্ব পালন করেন, ওই সরকারি দায়িত্ব পালন না করে আদালতে সাক্ষ্য দিতে আসলে জনসাধারণের কি হবে? ক্ষতি হবে। সেই ক্ষেত্রে ওনার মৌখিক বিবৃতি যেটা, সেটা প্রাসঙ্গিক হবে। উনি না আসেও ওখান থেকে সাক্ষ্য দিতে পারবে। তাহলে মোট কথা হচ্ছে 4 শ্রেণীর ব্যক্তির নিচের 8টা ক্ষেত্রে তারা যে বিবৃতি দিবে সেগুলো প্রাসঙ্গিক হবে। এই 32 নম্বর সেকশনের মূল কথাই হচ্ছে সেটা। 4 শ্রেণীর ব্যক্তির 8টা ক্ষেত্রে। এলে শ্রেণী বলে দিলাম, এইবার ক্ষেত্র। ক্ষেত্রের মধ্যে 1 নম্বর আপনারা লিখে নিতে পারেন মৃত্যুকালীন ঘোষণা। 4 শ্রেণীর ব্যক্তির কথা তো বললাম, আপনার মৃত ব্যক্তি, নিখোঁজ, তারপরে অযোগ্য সাক্ষী বা সাক্ষী দেওয়ার যোগ্যতা নাই যার, এরপরে হচ্ছে আপনার যাকে উপস্থিত করা ব্যয়বহুল, সময় সাপেক্ষ। এই ছোট 4টা পয়েন্ট আপনারা নোট করে নিন। এই 4 শ্রেণীর ব্যক্তির 8টা ক্ষেত্রে কি হবে? তারা যে বিবৃতি দিবে সেই বিবৃতিগুলো প্রাসঙ্গিক হবে। তাহলে প্রথম ক্ষেত্র হচ্ছে প্রথম ক্ষেত্র হচ্ছে মৃত্যুকালীন ঘোষণা বা মৃত্যুর কারণ সম্পর্কিত যদি হয়। 2 নম্বর কারণ হচ্ছে সাধারণ কার্যক্রম পরিচালনার সময় প্রদত্ত। সাধারণ কার্যক্রম পরিচালনার সময় প্রদত্ত, এই যে আমরা সারাদিন স্বাভাবিক কিছু কাজকর্ম করি না, প্রত্যেকে কিছু পেশাগত দায়িত্ব পালন করি না, কিছু না কিছু। তাহলে ওই সময় আপনার যে কাজগুলো করা হয় ওই কাজগুলো সাধারণ কার্যক্রম পরিচালনার সময় প্রদত্ত। এরপরে 3 নম্বরে হচ্ছে
বিবৃতি প্রদানকারীর স্বার্থ বিরোধী বিবৃতি। বিবৃতি প্রদানকারীর স্বার্থ বিরোধী বিবৃতি। মনে রাখবেন, আমি যদি আমার স্বার্থের বিরুদ্ধে কোনো কথাবার্তা বলি তাহলে সেটা সবসময় আদালত সত্য বলে ধরে নিবে। কারণ কি, মানুষ কখনো নিজের স্বার্থের বিরুদ্ধে কথাবার্তা বলে না। যদি বলে থাকে তাহলে সেটা সত্য ক্ষেত্রে ছাড়া মিথ্যা ক্ষেত্রে আপনার মিথ্যাভাবে আমার স্বার্থের বিরুদ্ধে আমি কথা বলবো না। এরপর হচ্ছে অধিকার প্রথা। ঠিক আছে, এই অধিকার প্রথার কথাবার্তা সাক্ষ্য আইনে বিভিন্ন সেকশনে বলছে। আপনার 48 নম্বর সেকশনের দিকে বলছে, এরপরে মনে হয় 14-15 ওইদিকেও এই কথাবার্তা বলা আছে অধিকার প্রথা। এবং আমরা আইনের ক্ষেত্রে অধিকার প্রথা এগুলো নিয়ে অনেক পড়াশোনা করছি। প্রথা কি কেউ বলতে পারবেন? আমরা কখন কোন সাবজেক্টে করছি প্রথা? কাস্টমস এই শব্দ আমরা কোন আইনে কখন পড়ছি, কোন সময়ে? সমাজ বিজ্ঞানে স্যার। সমাজ বিজ্ঞানে পড়ছি। আইনের ক্ষেত্রে কোন আইনে পড়ছি? আমরা আইনেও পড়ছি তো। আইন বিজ্ঞানে স্যার। আইন বিজ্ঞানে, গুড, আমরা আইন বিজ্ঞানে পড়ছি। এবং আইন বিজ্ঞানের অন্যতম উৎস হচ্ছে প্রথা, এবং এটা গুরুত্বপূর্ণ টপিক ছিল। বলতে পারবেন পৃথিবীর কোন দেশে আইন অনেকটা প্রথভাবে গড়ে উঠছে? আর একটু বলি সহজ করে, পৃথিবীতে কোন দেশের সংবিধান অলিখিত? ওইভাবে লিখিত না। ব্রিটেনের স্যার, ব্রিটেনের সংবিধান অলিখিত প্রকৃতির, এটা প্রথার মাধ্যমে গড়ে উঠেছে। ঠিক আছে, এটার বেশিরভাগ উৎস হচ্ছে তাদের রীতিনীতি প্রথা, এগুলো নিয়ে এই সংবিধান গড়ে উঠছে। তাইলে আমরা প্রথা ওখানেও করছি। এখন এই যে প্রথা জিনিস যেটা আছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমার সেই সম্পর্কে যদি কোনো বিবৃতি দেয় সেটা সত্য বলে ধরে নিবে। এরপর আত্মীয়তার অস্তিত্ব। আত্মীয়তার অস্তিত্ব এখানে যেমন আছে 50 নম্বর সেকশনও আত্মীয়তা সম্পর্কে বলা আছে, আত্মীয়তার অস্তিত্ব। এরপরে পারিবারিক বিষয় সম্পর্কিত, ওসিয়ত বা দলিলে লিপিভুক্ত বিবৃতি। তারপরে হচ্ছে 13 এ ধারায় উল্লেখিত কার্য সংক্রান্ত। ওই 13 এ ধারায় মনে হয় প্রথা অধিকার নিয়ে কথাবার্তা আছে, যে বলছিলাম প্রিভিয়াস 13-14, তাইলে 13তেই মনে হয় প্রথা নিয়ে কথাবার্তা আছে। তেরোতে হচ্ছে যখন অধিকার কিংবা প্রথার বিষয়ে প্রশ্ন উঠে তখন যেসব ঘটনা প্রাসঙ্গিক। ঠিক আছে, এইটা ওই 13তে। এরপর হচ্ছে কয়েকজন কর্তৃক প্রদত্ত বিবৃতি। কয়েকজন কর্তৃক প্রদত্ত বিবৃতি, এই যে মনে করেন কোন একটা ঘটনা ঘটছে, ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্র দলের এক স্টুডেন্ট নিহত হয়েছে, তাদের এক কর্মী নিহত হয়েছে, তাইলে এইটার জন্য আপনার অনেকে বিবৃতি দিছে না? বেশ কয়েকজনে মিলে এই হত্যার বিচার চেয়ে এই ধরনের বিবৃতি, কয়েকজন কর্তৃক প্রদত্ত বিবৃতি। তাইলে আমরা কয়টা ক্ষেত্রে পাইলাম? 8টা ক্ষেত্রে। কয়জন ব্যক্তির? 4 জন ব্যক্তির। মৃত, নিখোঁজ, তারপর হচ্ছে কে সাক্ষীর অযোগ্য, এরপর হচ্ছে আপনার যাকে উপস্থিত করা সময় সাপেক্ষ ব্যয়বহুল। এই 4 জন ব্যক্তির 8টা ক্ষেত্রে যদি বিবৃতি দেয় তাহলে সেগুলো কি হবে? প্রাসঙ্গিক হবে। সেটা কি নিয়ে? মৃত্যুকালীন ঘোষণা, সাধারণ কার্যক্রম পরিচালনা, এরপর হচ্ছে আপনার বিবৃতি প্রদানকারী স্বার্থ বিরোধী। শুধু মনে রাখবেন সংক্ষেপে, স্বার্থ বিরোধী। কার স্বার্থ বিরোধী? বিবৃতি প্রদানকারীর স্বার্থ বিরোধী। তারপর হচ্ছে আপনার অধিকার, প্রথা বা সাধারণ স্বার্থ সংশ্লিষ্ট বিষয়।
এরপরে হচ্ছে আত্মীয়তার অস্তিত্ব, পারিবারিক বিষয়ে মনে রাখবেন আপনার কোনো ওসিয়ত বা দলিলের লিপি। অনেক সময় কেউ আপনার পারিবারিক বিষয়ে ওসিয়ত করে যায়, আমার সম্পত্তিগুলো এইভাবে বিলি বন্টন করবে, ওসিয়ত বা লিপি। এরপরে হচ্ছে 13 রেখে যে প্রথা অধিকার নিয়ে একটু উদাহরণ আছে, সেটা সম্পর্কে আপনার সংক্রান্ত হলে। এরপরটা আরো সোজা, কয়েকজন ব্যক্তি সম্পর্কে বিবৃতি। এখন এই 4টা ক্ষেত্রে যদি আপনি 8টা পয়েন্টের ওই 4 ব্যক্তির 8টা ক্ষেত্রে পয়েন্টগুলো মনে রাখতে পারেন, তাহলে মোটামুটি প্রশ্নের উত্তর বা এই আলোচনা আমাদের বোঝানো হয়ে গেছে। বাকিটা একটু রিডিং করলে আপনারা সবাই ইনশাল্লাহ পয়েন্টগুলোর ইলাস্ট্রেশন করে ফেলতে পারবে। প্রথমে বলতেছে, যখন ইহা মৃত্যুর কারণ সংশ্লিষ্ট। যে মামলায় কোন মৃত লোকের মৃত্যুর কারণ সম্বন্ধে প্রশ্ন উত্থাপিত হয়, সেই মামলায় ওই লোক কর্তৃক তার মৃত্যু সম্পর্কিত অথবা যে পরিস্থিতি সমূহের ফলে তার মৃত্যু ঘটছে তার কোনো একটি সম্পর্কিত প্রদত্ত বিবৃতি প্রাসঙ্গিক। অনুরূপ বিবৃতি প্রদানকালে বিবৃতি দানকারীর মৃত্যুর আশঙ্কা করুক বা না করুক, অথবা যে মামলায় তার মৃত্যুর কারণ সম্পর্কে প্রশ্ন উঠে তার প্রকৃতি যাই হোক, উক্ত বিবৃতি প্রাসঙ্গিক। তাইলে কি আমি কারো দ্বারা আক্রান্ত হয়েছি না, এখন ব্যথায় কাতর, আমি গুরুতর আঘাত পাইছি, আহত, আমার চিকিৎসা চলতেছে, সেই সময় আমি অনেক কথাবার্তা গুলো বলছি, ভবিষ্যৎ আমার মৃত্যু হতেও পারে, নাও হতে পারে, আমার মৃত্যু হবে ওই আশঙ্কা না থেকেও আমি এই কথা গুলো বলতে পারি। আমি মনে করতেছি কি সবাই আশা করে বেঁচে থাকবি, আমি আশা করতেছি কি এই ধরনের আহত হওয়ার পরও সুনিপুণ চিকিৎসা করলে আমি হয়তো বাঁচবো। তারপরেও আমি কি করছি কি আমাকে মারছে, কিভাবে মারছে, কখন মারছে, ওই সেই সময় আমি কি করছিলাম ইত্যাদি কথাবার্তা গুলো ডাক্তার, নার্স, পুলিশ, রিক্সাওয়ালা যে আমাকে বহন করে হসপিটালে নিয়ে আসছে, সে আপনার ভাবি থেকে শুরু করে যে কাউকে আমি কি করতে পারি, এই কথাগুলো ডিসক্লোজ করতে পারি, বলতে পারি। তাহলে সেটা কি হবে, যখন আমি মারা যাব এই যে কথাবার্তা গুলো বলছি তার মধ্যে যেগুলো আমার মৃত্যুর কারণ সংশ্লিষ্ট সেগুলো কি হবে, প্রাসঙ্গিক হবে। তাহলে এটা কার কাছে দেওয়া যাবে মৃত্যুকালীন ঘোষণা, কার কাছে দেওয়া যাবে? মৃত ব্যক্তি। জি, মৃত্যুকালীন ঘোষণা হচ্ছে মৃত ব্যক্তির ঘোষণা, কিন্তু এই ঘোষণা কার কাছে দেওয়া যাবে? মৃত ব্যক্তির কাছে দিলে তো কোনো লাভ হবে না, তাকে কবর থেকে তুলে এনে কিভাবে অসুস্থকালীন সময় তার পাশে যে থাকবে তার কাছে। সংক্ষেপ হচ্ছে যে কারো কাছে দেওয়া যাবে। সেটা কার কাছে দেওয়া যাবে? যে কারো কাছে দেওয়া যাবে। হ্যাঁ বলেন। মানে এই মৃত্যুকালীন ঘোষণাটা আদালতের কাছে কিভাবে গ্রহণযোগ্য হবে? এখন একদম চালক বা সেই আলোচনায়ও আসবো আমরা একটু পরে। তাইলে কথা হচ্ছে কি আমাদের এই মৃত্যুকালীন ঘোষণা কার কাছে দেওয়া যাবে? এই মৃত্যুকালীন ঘোষণা সবার কাছে দেওয়া যাবে, যে কারো কাছে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। যদিও বা আমরা সাক্ষ্য আইনে পড়ছি কি পুলিশের কাছে যদি স্বীকারোক্তি দেওয়া হয় তাহলে সেটা প্রাসঙ্গিক হয় না, ঠিক আছে? এই ক্ষেত্রে মৃত্যুকালীন ঘোষণার ক্ষেত্রে এটা বিপরীত। পুলিশের কাছেও যদি আমি স্বীকারোক্তি আমি মরে যাব কিছুক্ষণ পরে সুযোগ আছে আমি পুলিশকে বলে গেছি, তাহলে সেটাও বলতেছে কি প্রাসঙ্গিক। ওইটার বিপরীত হচ্ছে এইটা। এরপর অন্যান্য পয়েন্ট যেগুলো আছে সেগুলো একটু আপনারা দেখে নিবেন। এই যে দৈনন্দিন কার্যাবলীর সময় যেটা বলে, আপনার হয়তো ধরেন কোন ব্যবসায়ী ইংল্যান্ড থেকে আমার বাংলাদেশে চিঠি দিছে, না তার ব্যবসা সংক্রান্ত কাজকর্মে চিঠি দিছে, আপনি ব্যাংকে জব করেন, আপনি কি করছেন একটা এলসি খুলছেন। এখানে কেউ আছেন ব্যাংকে জব করেন যে ধরনের? নেই। এরপরে স্কুলে শিক্ষকতা করেন এই ধরনের কেউ আছে?
বা ব্যবসা বাণিজ্য করেন? কেউ নেই। ব্যাংকে জব করেন যে কেউ নেই, ব্যবসা বাণিজ্য করেন যে কেউ নেই, স্কুলে চাকরি বাকরি করেন যে এরকম কেউ নেই। যা হোক, এই সমস্ত ক্ষেত্রে হয় কি, আপনি যে প্রতিদিন স্বাভাবিকভাবে যে কাজগুলো করেন সেই কাজগুলো সম্পর্কে বিবৃতি যেটা দিবে, কোনো বিচারের সাথে সম্পৃক্ত হয়ে যাবে, সেগুলো কি হবে? প্রাসঙ্গিক হবে। আপনি আমার বিরুদ্ধে একটা মামলা করছেন, আপনার দোকান থেকে আমি রেগুলার বাকি খাইতাম, বাকি খাইতে খাইতে আপনার কি করছি, যে লাখ 1.5 লাখ 2 লাখ টাকা হয়ে গেছে, সেই টাকা দিচ্ছি না। এখন আপনার দোকানে যে দৈনন্দিন ক্যাশের খাতা যেটা আছে, বাকির খাতা যেটা আছে, এটাতে যে আপনি আমি কত টাকা পাই, কত টাকা লেনদেন করছি, দিছি না দিছি, এগুলো যে লিখে জোখা করছেন, এটা কি হবে? প্রাসঙ্গিক হবে। এটা ডায়েরিতে লেখা হবে প্রাসঙ্গিক ভাবে স্যার। হ্যাঁ, ডায়েরিতে লিখেন, হিসাবের খাতায় লিখেন, এগুলো কি হবে আপনার এই যে দৈনন্দিন কার্যাবলীর মাধ্যমে হোক, এই যে সে কি করছে, ব্যাংক থেকে এলসি খুলছে কোনো ব্যবসায়ী, তাহলে তাদের মধ্যে যদি কোনো বিরোধ হয়, এই যে এলসিটা দৈনন্দিন কাজের মাধ্যমে যে সে তার দায়িত্ব অনুযায়ী সে এলসিটা ওপেন করছে, সেটা কি হবে? প্রাসঙ্গিক হবে। এরপরে আমরা 3 নম্বর পয়েন্টে কি পড়ছি, ওখানে 3 নম্বর পয়েন্টে পড়ছি বিবৃতি প্রদানকারীর স্বার্থ বিরোধী বিবৃতি। আপনার অনেক সময় হতে পারে না, অবচেতন মনে আমরা কি করি, সত্য কথা বলে ফেলি। ফুটিকার একটা এড দেখতেন, এই যে গরমকালে ঘন ঘন দিত আপনার ফুটিকার এডটা, সে কি করছে, ফুটিকা খাই সত্য কথাই বলে ফেলছে। টিভিতে একটা এড ছিল 4-5 বছর আগে, আরো বেশি দিত, এই গরমকাল আসলে বেশি দিত ফুটিকার এডটা, জুসের এড। তাহলে মূল কথা হচ্ছে কি, যদি আমরা এই ধরনের কোনো কথা কাজকর্ম করি, আমার স্বার্থ বিরোধী যদি কোনো বিবৃতি দিয়ে থাকি, সেটা কি সম্পর্কে হতে পারে? কোনো আর্থিক লেনদেন সম্পর্কে, কোনো মালিকানার স্বার্থের পরিপন্থী হয়। তাহলে আমি কিসের বলছি, আপনি বলতেছেন কি, আমার কাছ থেকে মামলা করছেন, 50,000 টাকা পান, আমি বিবৃতি দিলাম কি, সেই ক্ষেত্রে আমি বিবৃতি দিছি উনি আমার কাছ থেকে 50,000 টাকা পায়, তাহলে এটা আমার স্বার্থের বিরুদ্ধে হয়ে গেছে না? এটা আদালতে কি করবে, আপনার প্রাসঙ্গিক বলে ধরে নিবে। বা মালিকানার স্বার্থে, যে কোনো জায়গা জমির মালিক, এগুলো নিয়ে বিরোধ লাগছে, এখন ওই ক্ষেত্রে যদি কেউ কারো তার নিজের স্বার্থের বিরুদ্ধে গিয়ে কোনো বিবৃতি দেয়, তাহলে সেটা প্রাসঙ্গিক হবে। আর প্রত অধিকার, এগুলো তো আমরা বুঝি যে আপনার এখানে হ্যাঁ বলুন স্যার, এই স্বার্থ বিরোধীটা স্যার, এটা আমি একটু স্যার বুঝতে পাইনি। এটা হচ্ছে স্যার, ধরেন আমি আপনার কাছে 50,000 টাকা স্যার নিয়েছি, কিন্তু এটা আমি এখন বিবৃতি দিচ্ছি আমি আপনার কাছে নেইনি, সেটাই হবে স্যার? নাকি নিয়েছি সেটাই সত্য কথাটা বললাম? আপনি নেন নাই বললো তো এটা তো মিথ্যা কথা বলা হচ্ছে, এটা তো আপনার স্বার্থের বলছেন, আপনার স্বার্থের বিরুদ্ধে বলতে হবে, নিচি বলতে হবে, ঠিক আছে? আপনার স্বার্থের বিরুদ্ধে গিয়ে বলতে হবে, আপনি নিলেন আপনার স্বার্থের বিরুদ্ধে হচ্ছে, যদি না নেন তো আপনার স্বার্থের পক্ষ হয়ে যাবে। আচ্ছা, যা হোক। এরপরে প্রথা, এই যে মনে করেন আমরা কি জানি, আমাদের চট্টগ্রাম অঞ্চলে বিয়ে শাদী নিয়ে অনেক ধরনের প্রথা প্রচলিত আছে, যে 3 দিন পরে 7 দিন পরে মেয়েকে কি করতে হয়, তার শ্বশুর বাড়ি থেকে নিয়ে আসতে হয়, যেটা আমাদের চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বলে ফিরাফিরি করা। আবার দেখা যায় কি, আপনার এই যে বিয়ে শাদী যেদিন হয় তারপরের দিন নিয়ে বাড়িতে গিয়ে ওই ফাঁক ট্যাঙ্গের ভাত দিতে হয়, আপনার মুরগির ইয়া দিয়ে, ডানার পা দিয়ে, এই ধরনের কিছু জিনিস কথা হিসাবে থাকে। আবার দেখা যায় কি, আপনারা দেখবেন এই যে হিন্দুরা লাঙ্গল মন্দে গিয়ে আপনার বারুরি স্নান করে, এটা তাদের একটা প্রথা, প্রতি বছর তারা ঠিক সেম দিনে গিয়ে ওই কাজ করে। নারায়ণগঞ্জের কাছাকাছি আপনার ঢাকা চিটাং রোড থেকে, মূল রোড থেকে হাতের বাম দিকে, চিটং থেকে ঢাকার দিকে যাইতে,
লাঙ্গলবন্ধ নামক একটা জায়গায় তারা কি করে, আপনার ওই নদীতে গিয়ে স্নান করে। তো এটা হচ্ছে তাদের প্রথা। অনেক ইয়েতে দেখবেন, রসম থাকতো, আপনার ছোটবেলাও ভয় পাইতাম, অনেকগুলো পুকুর আছে, যে পুকুরে আপনার শাপলা ফুল ফুটে বসে আছে, এর মধ্যে আমরা বলতাম কি, এই শাপলা যদি নিতে যাই কেউ, তাহলে তাকে কি জিন পরি এগুলা পুকুরের মধ্যে আটকায় রাখে। এই যে একটা প্রথা দীর্ঘদিন ধরে প্রচলিত আছে, নানা ধরনের রসম কথাবার্তা, এটাই হচ্ছে আপনার প্রথা। এটা দীর্ঘদিন ধরে সমাজের মধ্যে কি হয়ে গেছে, সমাজের অংশ হয়ে গেছে, এটার প্রচলন হয়ে গেছে। তাহলে এই সম্পর্কিত ঘটনা যেগুলো, সেগুলো সম্পর্কে আদালতে কি করবে, প্রাসঙ্গিক বলে ধরে নিবে। এরপর আত্মীয়তার অস্তিত্ব সম্বন্ধে বিবৃতি, পারিবারিক বিষয় সম্পর্কে আপনার লিপিবদ্ধ বিবৃতি, এরপরে ওই যে প্রতার অধিকার সম্পর্কে 13 ধারার দফা এগুলা, এরপরে কয়েকজন কর্তৃক প্রদত্ত বিবৃতি, এগুলো আপনারা পড়লে বুঝে যাবে, এগুলো কঠিন কোনো কিছু না। কয়েকজন কর্তৃক প্রদত্ত বিবৃতি রিসেন্ট ঘটনা নিয়ে তো আপনাদেরকে বললাম যেগুলো কি প্রাসঙ্গিক। যেমন ধরেন আমাদের এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঘটনা, হ্যাঁ, এই ঘটনা যখন তারা যখন স্টুডেন্টরা আন্দোলন করছে, অনেকে এর সপক্ষে, দুই একজন হয়তো এর বিপক্ষ, আপনার ইয়ে মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে বা প্রিন্টিং মিডিয়াতে কি দিছে, বিবৃতি দিছে। তাহলে যদি এগুলো নিয়ে কোনো একটা কি করতো, বিচার্য বিষয়ের মুখোমুখি হতো, তাহলে এই বিবৃতি গুলো কি হতো, এই ক্ষেত্রে প্রাসঙ্গিক হতো। তাইলে মোটামুটি আমরা মৃত্যুকালীন ঘোষণা নিয়ে বেসিক জিনিস যেগুলো, এই জিনিসগুলো আলোচনা করলাম। এরপর হচ্ছে মৃত্যুকালীন ঘোষণা, এটা হচ্ছে এক ধরনের শোনা সাক্ষী। উনি মারা যাওয়ার সময় বলে গেছেন, এখন উনি তো মারা যাওয়ার পূর্বে এই চিন্তাও করতে পারে যে আমি তো আমার শত্রু যারা আছে তাদেরকে কি করি, কথাবার্তা বলে ফাঁসাই যায়, তাদেরকে ফাঁসিয়ে দিই, হতে পারে না এরকম ব্যতিক্রম কিছু। হতে পারে এরকম ব্যতিক্রম কিছু হতে পারে। এরকম ব্যতিক্রমী ক্ষেত্রগুলো ছাড়া এমনি স্বাভাবিক যদি আমরা চিন্তা করি, যে মানুষ সাধারণত মৃত্যু মুখে পতিত হয়, যাকে আপনার গুরুতর আঘাত করা হয়েছে, তার একমাত্র পরিণতি হচ্ছে মৃত্যু। সাধারণত সেই সময় এসে আল্লাহকে ডাকতে থাকে, ঠিক আছে। আপনার হিন্দুরও যখন নৌকাতে উঠে আমাদের কর্ণফুলী নদী পার হয়, বড় বড় ঢেউ দেয়, তখন মুসলমানরাও যেমন আল্লাহ আল্লাহ করে, হিন্দুরও তখন আল্লাহ আল্লাহ করা শুরু করে। কারণ ওই সময় যে বিপদ, কে কি অবস্থায় কি করে না করে সেটা বুঝতে পারে না। মনে রাখবেন, ওই সময়ে সাধারণত কেউ মিথ্যা কথা বলে না, সে যে হবে হোক, ইমানদার বেঈমান, এই যে আস্তিক নাস্তিক, মুসলমান হিন্দু খ্রিস্টান, যখনই মানুষ মৃত্যু মুখে পতিত হয়, সে বুঝতে পারে যে কিছুক্ষণ পরেই আমি মারা যাব, না হয় এখনই আমি মারা যাব, এই পরিস্থিতি সে সাধারণত কি করে না, মিথ্যা কথা বলে না। সেই জন্য আদালত মৃত্যুকালীন ঘোষণাকে সত্য বলে সাধারণত ধরেনি। 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে, এই যে সে মৃত্যুকালীন ঘোষণাটা দিয়ে গেছে, সেটা তো সে মিথ্যা বললো যার কাছে দিয়ে যায়। সে যদি অনুমান করতে পারে সে তো আমার কাছে মিথ্যা বলে গেছে, সে তাইলে এই কথা আবার আদালতের সামনে গিয়ে বলারও সাহস করবে না। কথাটা খুব খেয়াল করেন। আমি গুরুতর আহত হয়েছি, আপনি স্টুডেন্ট হিসেবে বুঝতে পারছেন, আমাকে হসপিটালে নিয়ে যাচ্ছেন, আমি তখন বলছি। এখন আপনি দেখলেন কি আমি রোড অ্যাক্সিডেন্ট করছি, আর সম্ভাবনা ছিল রোড অ্যাক্সিডেন্টের। এখন আমি বলছি কি আমার শত্রু যে ছিল সে আমাকে গুলি করে চলে গেছে, না? এখন এটা পোস্টমর্টম করলে বোঝা যাচ্ছে না আমাকে কি কেউ গুলি করছে নাকি আমি রোড অ্যাক্সিডেন্টে আহত হয়েছি, ঠিক আছে। আপনিও আমার ধারে কাছে ছিলেন, আপনি হয়তো খেয়াল করেন নেই আমি যে রোড অ্যাক্সিডেন্ট হয়েছি, কিন্তু এতটুকু খেয়াল করতেছেন যে কেউ যদি স্যারকে গুলি করতো তাহলে কি গুলির আওয়াজ তো হতো,
আমি তো গুলি শুনি না। ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? জি স্যার। সেই ক্ষেত্রে আপনি যখন সাক্ষ্য দিবেন আমার মৃত্যু সম্পর্কে, তখন তো আর আমার কথা মতো আপনি গুলি করছেন এই কথা তো বলতে পারবেন না, কারণ আপনি তো গুলির শব্দই শুনেন নাই। বা পরবর্তীতে বুঝলেন কি পোস্টমর্টম রিপোর্ট যখন আসছে তখন আপনার গুলির কোনো কিছু পাইনি ওখানে, আমি আহত হয়েছি, সেটার মৃত্যুবরণ হয়েছে, এতটুকু আসছে। তাইলে কি হবে? আমি যে কথা বলছি এটা প্রমাণিত হবে? এটার উপর ভিত্তি করে যার সাথে আমার শত্রুতা মিছিল তাকে কি শুধুমাত্রই আমার কথার উপর ভিত্তি করে তাকে সাজা দেওয়া যাবে? যাবে না। সে তার ডিফেন্স নিবে না, সে যে এই কাজ করে না সে তার প্রমাণ দিবে না। তাহলে সবকিছু মিলে কি এই কথা করে না কেন? আপনার যদি মৃত্যুকালীন ঘোষণা প্রমাণ করতে হয় তাহলে প্রথম সত্য হচ্ছে আমার মারা যেতে হবে, এক। 2 নাম্বার সত্য হচ্ছে আমার পক্ষ হয়ে আমি যে কথাবার্তাগুলো বলছি এই কথা শ্রোতা যে, সেটা রিক্সাওয়ালা হতে পারে, সেটা কোনো দোকানদার হতে পারে, পুলিশ, ম্যাজিস্ট্রেট, এই যে মেডিকেলের চিকিৎসক, নার্স, আয়া যে হবে, সে শোনার পরে সে যে বলবে এই সমস্ত কথাবার্তাগুলো অন্যান্য পারিপার্শ্বিক সাক্ষ্য যেগুলো আছে, ঘটনাগত সাক্ষ্য যেগুলো আছে, এইগুলো দ্বারা প্রমাণিত হতে হবে। জিনিসটা ক্লিয়ার হয়েছে? এগুলো দ্বারা কি হতে হবে? প্রমাণিত হতে হবে। আপনার রিসেন্ট বড় ধরনের একটা অকারেন্স আপনার চাঞ্চল্য সৃষ্টি করছিল, সেই ধরনের অপরাধের বিচার এই মৃত্যুকালীন ঘোষণা দিয়ে মোটামুটি শেষ করছিল। কেউ বলতে পারবেন এটা কোন হত্যা মামলা? আসিয়া হত্যা মামলা, মাগুরায় যে দর্শন, শিশু দর্শন হইলো। সে তো এ তো মারা যাওয়ার সময় তো সে কোনো ঘোষণা দিয়ে যায়নি। সে তো জবানবন্দি দিছিল আইসিইউতে থাকাকালীন, আইসিইউতে থাকাকালীন বক্তব্য দিছিল তো। এইগুলো ওইভাবে পেপার পত্রিকায় আসেনি। সে আইসিইউতে থাকাকালীন অনেকটা বেহুশেই ছিল, সে কে করছে এই কথা বলা যায়নি। না, ওই স্বাভাবিক কথা বলছিল, কারণ তার ভাইরাও তো আদর করছিল আইসিইউর ভিতর থাকাকালীন নিয়ে। না, এইগুলো মিডিয়াতে ওইভাবে আসে নাই। আপনি যে জিনিসটা বলতেছেন এইগুলো মিডিয়াতে ওইভাবে আসে নাই। ফেনীতে একটা স্টুডেন্ট মারা গেছিল না কিছুদিন আগে, নুসরাত নামে, মনে আছে আপনাদের? হ্যাঁ হ্যাঁ মনে আছে। এই যে জি স্যার। আপনি ছাদে নিয়ে গিয়ে তাকে কেরোসিন ঢেলে মেরে ফেললো বা ইয়ে করলো, করেছে, এটি বেশি চাঞ্চল্য সৃষ্টি করছিল। সে এই ঘটনার আগে পরে নানা কিছুতে সে যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে নিয়ে এসে কথাবার্তা বলে গেছিল এই নিয়ে। তাইলে এই ধরনের মামলা বা আসিয়ার তো ছোটখাটো করে যে অনেকে ধারণা করছে, অনুমান করছে কি সেটা তার শ্বশুরে করতে পারে। এইটা আশপাশের যারা ছিল তার শ্বশুরের অভ্যাস থেকে অনেকেই অনুমান করছিল, এবং কেউ কেউ বলতেছে আপনার এই যে এই ধরনের ঘটনা ঘটতো বলে আসিয়া বোনের বাড়িতে গেছে এবং উদ্দেশ্য ছিল এই যে বোনের সাথে যে ঘটনা করতো সেটা আসিয়া যাতে জানাতে পারে। আসলে এগুলো কতটুকু সত্য অনুমান নির্ভর কথাবার্তা। যা হোক, তাইলে এই যে আপনার চাঞ্চল্যকর ঘটনাগুলো আসিয়া ধরেন, নুসরাত হত্যা ধরেন, এইগুলোর তো একটা শেষ করতে হবে। সমাজে এই অপরাধ গুলা কি করতে দেওয়া যাবে না, দীর্ঘদিন ধরে চলতে দেওয়া যাবে না। এখন দেখেন এই ঘটনা এমন ঘটনা স্যার ওসি প্রদীপ কিংবা স্যার ওই যে মেজর সিনের ব্যাপারে যে মামলাটি, সেম কি এটা এরকম হবে? না, এগুলো এরকম হবে না। মেজর সিংহের ব্যাপারে তো এটা তো সবাই দেখছে ওনাকে কে গুলি করছে। মেজর সিংহের ব্যাপারে তো সবাই দেখছে ওনাকে কে গুলি করছে। এখন এটা তো অন্য কেউ দেখে নেই, অন্য কেউ জানার কথা নাই। যে দুইটা ঘটনা আমরা
এখন আলোচনা করলাম, এগুলো অন্য কেউ জানার কথা না বা দেখার কথাও না। তো যা হোক, এখন কথা হচ্ছে আপনার এই জিনিসটা গ্রহণযোগ্য কেন হয়, মৃত্যুকালীন ঘোষণা গ্রহণযোগ্য কেন হয়? তাহলে আমরা দেখতেছি কি এই ধরনের নিন্দনীয় অপরাধগুলো সমাজে তো দীর্ঘদিন ধরে বিচারহীন অবস্থায় চালু রাখা যায় না। এগুলো যদি বিচারহীন অবস্থায় সমাজে চলতে থাকে তাহলে আমাদের সমাজে কি হবে? কলুষিত হয়ে যাবে, অপরাধীরা উৎসাহিত হবে। এই যে সমাজ থেকে আপনার এই ধরনের অপরাধগুলো চিরতরে নির্মূল করার জন্য যে সমস্ত ক্ষেত্রে উপযুক্ত বা একেবারে 100% সাক্ষ্য পাওয়া যায় না, সেই সমস্ত ক্ষেত্রে মৃত্যুকালীন ঘোষণা বেশি গ্রহণযোগ্য হয়। এরপরে সেটা যদি পারিপার্শ্বিক সাক্ষ্য দ্বারা সমর্থিত হয় তাহলে সেই ভিত্তিতে আপনার কি করা যায়? অপরাধীকে সর্বোচ্চ সাজাও দেওয়া যেতে পারে। সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন? অপরাধীকে সর্বোচ্চ সাজাও দিতে পারবেন। আর যদি দেখা যায় যে না, পারিপার্শ্বিক সাক্ষ্য দ্বারা আপনার তেমন সমর্থিত হচ্ছে না, সেই ক্ষেত্রে অপরাধীকে কি করতে হবে? সেই অপরাধের সর্বনিম্ন শাস্তি যেগুলো আছে ওইগুলো অন্তত পক্ষে দিতে হবে। কেন দিতে হবে? না হয় সমাজে অপরাধ প্রবণতা বৃদ্ধি পেতে থাকবে। বোঝা গেছে তাহলে মৃত্যুকালীন ঘোষণার সাক্ষ্যগত মূল্য কি? বুঝতে পারছেন? যিনি প্রশ্ন করছিলেন উনি উত্তর পাইছেন? মৃত্যুকালীন ঘোষণার সাক্ষ্যগত মূল্য কি? আমার কথা শোনা যায়? জি 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 স্যার, বুঝতে পেরেছি। তাইলে পুরো মৃত্যুকালীন ঘোষণার মূল সারমর্ম কথাবার্তা হচ্ছে এগুলো। একটু বই থেকে আপনারা নিজেরাও পড়িয়েন। নেক্সট ক্লাসে জনশ্রুতিমূলক সাক্ষ্য, এটা অনেকটা মৃত্যুকালীন ঘোষণা। জনশ্রুতিমূলক সাক্ষ্য শুধুমাত্র মৃত্যুকালীন ঘোষণা না, অন্যান্য ক্ষেত্রেও আপনার জনশ্রুতিমূলক সাক্ষ্য কোনো প্রাসঙ্গিক হয় সেটা। জনশ্রুতিমূলক সাক্ষ্য হচ্ছে এই যে ঘটনাটা আপনি দেখছেন না, আপনার কাছ থেকে আমি শুনছি, আমি শুনে আরেকজনকে বলছি, সে কি করছে? আদালতে গিয়ে সাক্ষ্য দিচ্ছে। তাহলে এটা কোন ধরনের সাক্ষ্য হবে? এটা শোনা সাক্ষ্য না? শ্রুত সাক্ষ্য, শোনা সাক্ষ্য, জনশ্রুতিমূলক সাক্ষ্য, কানাকানি সাক্ষ্য, আমরা যেটাই বলি না কেন এইটা। এখন এইগুলো কেন গ্রহণযোগ্য হবে? এই জনশ্রুতিমূলক সাক্ষ্য এটি বেশি কোন ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে? মৃত্যুকালীন ঘোষণা তো গ্রহণযোগ্য হওয়ার মূল কারণ হচ্ছে আপনার কি, যে মানুষটা মারা গেছে সে মৃত্যুমুখে পতিত অবস্থায় মিথ্যা কথা বলবে না। লেখক সে যেগুলো বলে গেছে সেগুলো কি আদালত সঠিক বলে ধরে নিবে, যদি পারিপার্শ্বিক সাক্ষ্য দ্বারা একটু সমর্থিত হয়। এটা একটা ব্যাপার। কিন্তু জনশ্রুতিমূলক সাক্ষ্য তো আপনার একজনের থেকে আরেকজনে শুনছে, সে আরেকজনকে বলছে, সে আপনার আদালতে গিয়ে সাক্ষ্য দিচ্ছে। এইটাও কোন ক্ষেত্রে আপনার বেশি গ্রহণযোগ্য হবে? কেউ বলতে পারবেন? এরকম সাক্ষ্যর উপর ভিত্তি করে আমাদের দেশে কিসের বিচার চলছিল? স্যার আরেকবার বলতেন যদি, স্যার বুঝতে পাইনি স্যার, নেটের প্রবলেম ছিল তো স্যার। যুদ্ধ অপরাধের বিচার চলছিল নাকি এইভাবে? যুদ্ধ অপরাধের বিচার, এই যে আপনার ট্রাইব্যুনালের বিচার যেগুলো চলছিল এগুলো অনেকটা এই ধরনের সাক্ষ্যর উপর ভিত্তি করে আপনার সাজা দিয়ে দিছে। তবে মাথায় রাখবেন এই জনশ্রুতিমূলক সাক্ষ্যর উপর ভিত্তি করে সাধারণত কোনো আসামিকে সর্বোচ্চ সাজা দেয়া যায় না। এটা পৃথিবীতে কোনো নজির নেই। এই সর্বোচ্চ সাজা সর্বোচ্চ সাজা হয়েছে। হ্যাঁ,
বাংলাদেশের সর্বোচ্চ সাজার আইনে যা ছিল তার চাইতে আরো বেশি দিছে। সেটা তো পরে এক সময় আলোচনা করব কিভাবে দিছে বা আপনার কি করছে। আপনারা দেওয়ানিতে একটা প্রশ্ন পড়ছেন এরকম যে ওই আইনের ভূতাপেক্ষা কার্যকর দেওয়া, আইনটা যখন প্রণয়ন করছে তার আগের থেকে কার্যকর দেওয়া। আমাদের দেশে যে বার কাউন্সিলের আইন আছে আপনারা অষ্টম পত্রে পড়বেন, বার কাউন্সিল ওইটাও অনেকটা এরকম। বাংলাদেশের সংবিধানও এরকম। বাংলাদেশের সংবিধান রচিত হয়েছে কখন? আপনার 1972-এর জানুয়ারির 10 তারিখে মনে হয়, কিন্তু এটার ফাইনালি হয়েছে, কার্যকর হয়েছে আপনার 1971 সালের 26শে মার্চ থেকে। তাহলে যখন প্রণয়ন হয়েছে তার আগের থেকে কি দিছে? কার্যকারিতা দিছে। বার কাউন্সিল আইনেরও সেম কাহিনী। এটা পারে আইনের স্পিড নিয়ে। সেই স্পিডটা হচ্ছে যখন আপনার জন আকাঙ্ক্ষা থাকে, অধিকাংশ জনগণ যখন সেটা চাইবে। আইন হচ্ছে আসলে জনগণের জন্য। এক নম্বর কারণ হচ্ছে সেটা। আর ফৌজদারির ক্ষেত্রে, ফৌজদারি মামলা যেগুলো, সেগুলোর ক্ষেত্রে আপনার যখন কোন আইনের ভূতাপেক্ষা কার্যকারিতা দেয়, তখন যদি আসামি ন্যায় বিচার পায় সে ভূতাপেক্ষা কার্যকারিতার মাধ্যমে, সেই ক্ষেত্রে প্রযোজ্য। আসামির কি পেতে হবে? ন্যায় বিচার পেতে হবে। এই দুইটা পয়েন্ট হচ্ছে আপনার, এই যে আপনারা বিচার বিভাগীয় মূলনীতি পড়ছেন না, বা দেওয়ানিতে আপনাদের এই যে আইনের ভূতাপেক্ষা কার্যকারিতা আছে কিনা, সেই পয়েন্টটা আলাপ আলোচনা করা। ঠিক আছে, তাইলে আলহামদুলিল্লাহ আজকে এতটুকু থাকুক। আপনাদের মৃত্যুকালীন ঘোষণা নিয়ে, জনশ্রুতিমূলক সাক্ষ্য নিয়েও হালকা পাতলা বললাম। এটাকে শ্রুত সাক্ষ্যও বলে, কানাকানি সাক্ষ্যও বলতে পারবে, যে যা বলবে বলুক। তারপরেও আপনার জনশ্রুতিমূলক সাক্ষ্যরও কিছু সাক্ষ্যগত মূল্য আছে, সেগুলো নিয়ে স্পেসিফিক ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আলোচনা করব। সাথে আপনার মৌখিক সাক্ষ্য যে সবসময় প্রত্যক্ষ হতে হবে, ডিরেক্ট হবে, সেটাও আলোচনা করে দিব। ঠিক আছে? সেম আপনার এখন যে কথাবার্তা গুলো বলছি আজকে, মৌখিক সাক্ষ্য প্রত্যক্ষ হবে, সেটা হবে এগুলোর বিপরীত। জি স্যার, অনেক অনেক ধন্যবাদ স্যার। আপনারা নিজেরা একটু করে নিয়েন। 32 নম্বর সেকশন, তারপরে 33, এরপরে 60, 6 নম্বর সেকশন, এগুলোতে আপনার এই সংক্রান্ত বিভিন্ন আলাপ আলোচনা গুলো আছে। ওইদিকে 73 জনশ্রুতিমূলক সাক্ষ্যর কথাবার্তা কেন গ্রহণযোগ্য হয়, সেগুলো 73-ও আছে, 6 নম্বর সেকশনেও আছে কিছু কথাবার্তা। তারপরে 60 নম্বর সেকশনে হচ্ছে আপনার মৌখিক সাক্ষ্য যে ডিরেক্ট হবে, প্রত্যক্ষ হতে হবে, সেই কথাবার্তা। তাহলে এই চারটা, এদিকে 33 নম্বর সেকশন আপনার জনশ্রুতি সাক্ষ্য গ্রহণযোগ্য হবে। এই জাতীয় জিনিসগুলো যখন আপনাদের পড়া থাকবে, আমি যখন ইনশাল্লাহ আলোচনা করব, তখন আপনাদের পরবর্তীতে তেমন মুখস্থ করতে হবে। অটোমেটিকলি পয়েন্ট গুলো মনে রাখতে পারলে, একটু নোট করে রাখিয়েন, তখন কি যে কোনো পরীক্ষায় ইনশাল্লাহ লিখতে পারবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।